রাইসা আর আরিয়ানের সংসারটা অনেকটা রূপকথার মতো ছিল, অন্তত বাইরের মানুষের চোখে তাই। ঢাকার অভিজাত এলাকায় তাদের সাজানো ফ্ল্যাট, বারান্দাভর্তি গাছ আর একে অপরের প্রতি অগাধ বিশ্বাস, সব মিলিয়ে এক নিটোল শান্তি। আরিয়ান একটি মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা, গম্ভীর কিন্তু বিনয়ী মানুষ হিসেবে তার বেশ সুনাম। অন্যদিকে রাইসা পেশায় একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, যে নিজের ঘর আর কাজ নিয়েই থাকতে ভালোবাসে। বিয়ের ৫ বছর কেটে গেছে, কিন্তু তাদের মধ্যে ঝগড়াঝাঁটি তেমন হয়নি বললেই চলে। রাইসা প্রায়ই ভাবত সে বোধহয় পৃথিবীর অন্যতম ভাগ্যবতী নারী। আরিয়ান তাকে শুধু ভালোবাসে না, সম্মানও করে। কিন্তু মানুষের জীবন বোধহয় সবসময় এক সমান্তরালে চলে না। কোথাও না কোথাও একটা মোড় থাকে, যেখানে গিয়ে সব চেনা অলিগলি অচেনা হয়ে যায়। ঘটনার সূত্রপাত এক বর্ষণমুখর মঙ্গলবার। আরিয়ান সেদিন অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিল। কথা ছিল ফিরতে ২ দিন দেরি হবে। রাইসা একা বাসায় ছিল। রাত তখন প্রায় 11:30। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ। রাইসা একটু অবাক হল, এই অসময়ে কে আসতে পারে। সে উকি দিয়ে দেখল কুরিয়ার সার্ভিসের এক লোক দাঁড়িয়ে আছে। ম্যাডাম, আরিয়ান সাহেবের একটা পার্সেল আছে, আর্জেন্ট ছিল তাই ডেলিভারি দিয়ে গেলাম। রাইসা সই করে প্যাকেটটা নিল। আরিয়ানের নামে প্রায়ই পার্সেল আসে, সাধারণত সেগুলোর বেশিরভাগই বই বা গ্যাজেট হয়। কিন্তু এই প্যাকেটটা বেশ ভারী এবং অদ্ভুতভাবে সিল করা। রাইসার কৌতূহল হল। সাধারণত সে আরিয়ানের পার্সেল খোলে না, কিন্তু আজ কেন জানি তার মনের ভেতর একটা খটকা লাগল। প্যাকেটের গায়ে প্রেরকের নাম লেখা নেই, শুধু একটা মোবাইল নম্বর আর ঠিকানা দেওয়া, যেটা ঢাকার কোনো এক অখ্যাত গলির। ড্রয়িং রুমে বসে কাঁচি দিয়ে সাবধানে প্যাকেটটা খুলল রাইসা। ভেতরে একটা কালো রঙের ডায়েরি আর একটা মেমোরি কার্ড। রাইসা ভ্রু কুঁচকে ডায়েরিটা হাতে নিল। পাতা উল্টাতেই তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ডায়েরির পাতায় পাতায় আরিয়ানের হাতের লেখা, কিন্তু কথাগুলো তার চেনা আরিয়ানের নয়। সেখানে লেখা রয়েছে বিপুল অঙ্কের টাকার লেনদেন, কিছু মানুষের নাম যাদের পাশে ছোট করে লেখা ডান অথবা রিমুভ। রাইসার হাত কাঁপতে শুরু করল। রিমুভ মানে কি? সে দ্রুত মেমোরি কার্ডটা তার ল্যাপটপে ইনসার্ট করল। সেখানে মাত্র একটি ফোল্ডার, নাম দেওয়া প্রজেক্ট ব্লু। ফোল্ডারটা খুলতেই কয়েকটা অডিও ফাইল আর কিছু ঝাপসা ছবি ভেসে উঠল। প্রথম অডিও ফাইলটা প্লে করতেই রাইসা স্তব্ধ হয়ে গেল। স্পিকারে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে সেটা আরিয়ানের, কিন্তু তার গলার স্বরে এমন এক শীতলতা আর নিষ্ঠুরতা, যা রাইসা গত ৫ বছরে একবারের জন্যও শুনিনি। রেকর্ডিংয়ে আরিয়ান কাউকে নির্দেশ দিচ্ছে, কাজটা নিখুঁত হতে হবে। যদি পুলিশ পর্যন্ত খবর পৌঁছায় তবে তোমার অস্তিত্ব থাকবে না। লকার থেকে টাকাটা সরিয়ে নাও আর ফাইলগুলো পুড়িয়ে ফেলো। রাইসার ল্যাপটপের স্ক্রিনটা ধপ করে বন্ধ করে দিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তার শান্ত ভদ্র স্বামী কি তবে পর্দার আড়ালে কোনো বড় অপরাধের সাথে জড়িত? কোনো অবৈধ ব্যবসা, নাকি আরও ভয়ানক কিছু? সে ভাবল আরিয়ানকে ফোন করবে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল। যদি আরিয়ান জানতে পারে রাইসাই গোপন কথা জেনে গেছে, তবে তার প্রতিক্রিয়া কি হবে? যে মানুষটা অনায়াসে রিমুভ শব্দটা ডায়েরিতে লিখতে পারে, সে কি তবে তার নিজের স্ত্রীর জন্যও বিপজ্জনক হয়ে উঠতে পারে? বাইরে বৃষ্টির বেগ বাড়ছে। রাইসার ডায়েরি আর মেমোরি কার্ডটা তার আলমারির গোপন ড্রয়ারে লুকিয়ে রাখল। সারা রাত সে চোখের পাতা এক করতে পারল না। তার সাজানো পৃথিবীটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায়। ভোরে কলিং বেলের শব্দে তার তন্দ্রা ভাঙল। আরিয়ান ফিরে এসেছে। আরিয়ান ঘরে ঢুকেই রাইসাকে জড়িয়ে ধরল। খুব মিস করেছি তোমাকে রাইসা। শরীর খারাপ নাকি? চোখমুখ এমন শুকনো লাগছে কেন? রাইসা জোর করে একটা হাসি মুখে ফুটিয়ে তুলল। না, ঠিক আছি, আসলে রাতে ভালো ঘুম হয়নি। আরিয়ান আলমারিটার দিকে একবার তাকালো। রাইসার বুকটা ধক করে উঠল। আরিয়ান কি বুঝতে পেরেছে? সে কি তার পার্সেলটা খুঁজছে? আরিয়ানের মুখে সেই চেনা শান্ত হাসি, কিন্তু রাইসার কাছে সেই হাসিটা আজ প্রথমবার রহস্যময় আর ভয়ঙ্কর মনে হল। আরিয়ান বাসায় ফেরার পর থেকেই রাইসার মনের ভেতর এক অস্থির ঝড় বয়ে যাচ্ছে। যে মানুষটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করত, সেই মানুষটার ড্রয়ারে এমন কিছু নথিপত্র থাকতে পারে যা কোনো অপরাধ জগতের ইঙ্গিত দেয়, এটা রাইসার কল্পনাতেও ছিল না। আরিয়ান তার সামনে একদম স্বাভাবিক। সে গোসল করে এসে রাইসার হাতে তৈরি কফি খাচ্ছে আর হাসি মুখে চট্টগ্রামের অফিসের গল্প করছে। অথচ রাইসার মনে হচ্ছে তার সামনে বসে থাকা এই মানুষটা এক গভীর অরণ্যের মতো, যার বাইরেরটা শান্ত হলেও ভেতরে লুকিয়ে আছে হিংস্র কোনো জানোয়ার। কফিতে চুমুক দিয়ে আরিয়ান বলল, রাইসা,
আমার একটা পার্সেল আসার কথা ছিল। কুরিয়ার থেকে কোনো ফোন এসেছিল নাকি? রাইসার বুকটা ধক করে উঠল। সে জানত আরিয়ান এই প্রশ্নটা করবেই। সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, হ্যাঁ, রাতে এক লোক এসেছিল, আমি ওটা ড্রয়ারে রেখে দিয়েছি। আরিয়ানের চোখের মনি কি এক মুহূর্তের জন্য একটু কুঁচকে গেল। সে শান্ত গলায় জিজ্ঞেস করল, তুমি কি প্যাকেটটা খুলেছিলে? রাইসা মিথ্যে বলতে পারল না, আবার সবটা সত্যি বলাও কি ঠিক হবে? সে আমতা আমতা করে বলল, আসলে প্যাকেটের মুখটা একটু খোলা ছিল, তাই আমি শুধু দেখলাম ভেতরে একটা ডায়েরি আছে। কিছু মনে করো না আরিয়ান, আমি ডায়েরিটা পড়িনি। আরিয়ান কিছুক্ষণ স্থির দৃষ্টিতে রাইসার দিকে তাকিয়ে থাকল। সেই দৃষ্টিতে এক অদ্ভুত শীতলতা ছিল। তারপর একটা হালকা হেসে বলল, আরে না, মনে করার কি আছে? ওগুলো অফিসের কিছু দরকারি হিসেব। ইদানিং কাজের খুব চাপ যাচ্ছে তো, তাই সব গুছিয়ে রাখছি। তুমি বরং নাস্তা রেডি করো, আমি ডায়েরিটা নিয়ে আমার স্টাডি রুমে যাচ্ছি। আরিয়ান ডায়েরিটা নিয়ে চলে গেল। পরে রাইসা কিচেনে ঢুকল, দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারছে আরিয়ান তাকে পুরোপুরি বিশ্বাস করেনি। আরিয়ানের সেই শীতল চাহনি রাইসার বুকের ভেতর ভয়ের কাঁটা ঢুকিয়ে দিয়েছে। সে ভাবল, ডায়েরিতে তো শুধু সাংকেতিক হিসেব ছিল, কিন্তু মেমরি কার্ডটার কথা আরিয়ান জানে না। রাইসা মেমরি কার্ডটা ডায়েরির ভেতরে রাখেনি, ওটা তার ভ্যানিটি ব্যাগের গোপন পকেটে রেখে দিয়েছিল। হয়তো আরিয়ান ওটা খুঁজতে শুরু করবে। বিকেলে আরিয়ান যখন অফিসের কাজে আবার বাইরে বেরোল, রাইসা সেই সুযোগ কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। সে ল্যাপটপ নিয়ে বসল এবং মেমোরি কার্ডের সেই প্রজেক্ট ব্লু ফোল্ডারটা আবার খুলল। এবার সে হেডফোন লাগিয়ে অডিও রেকর্ডিংগুলো খুব মন দিয়ে শুনতে লাগল। দ্বিতীয় ফাইলে এক মহিলার কণ্ঠস্বর শোনা গেল। সে কাঁদছে আর বলছে, আরিয়ান সাহেব, আপনি কথা দিয়েছিলেন আমার ভাইকে মুক্তি দেবেন। টাকা তো আমি দিয়ে দিয়েছি, তবে দেরি হচ্ছে কেন? আরিয়ানের উত্তর ছিল সংক্ষিপ্ত এবং রূঢ়। মুক্তি পাওয়া এত সহজ নয়। পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছে। তোমার ভাইকে এখন বের করলে আমি বিপদে পড়ব। আরও 10 লাখ টাকা লাগবে। রাইসা ল্যাপটপের স্ক্রিন থেকে মুখ সরিয়ে নিল। তার মানে আরিয়ান কোনো বড় ধরনের প্রতারণা বা হয়তো পাচার চক্রের সাথে জড়িত? সে কি মানুষকে বিপদে ফেলে টাকা আদায় করে? রাইসা ভাবতে পারছে না যে লোকটা প্রতি মাসে চ্যারিটি ফান্ডে মোটা অঙ্কের টাকা দান করে, সে পর্দার আড়ালে এত নীচ কাজ করছে। রাইসা ঠিক করল সে ওই পার্সেলের ঠিকানায় যাবে। প্যাকেটের উপর যে ঠিকানাটা ছিল সেটা ছিল পুরান ঢাকার কোনো ঘিঞ্জি গলি। পরদিন সকালে আরিয়ান অফিসে বেরিয়ে গেলে রাইসা বোরকা পরে মুখ ঢেকে বাসা থেকে বেরোল। পুরান ঢাকার গলিগুলো যেন গোলক ধাঁধা। অনেক খোঁজাখুঁজির পর সে সেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছল। জায়গাটা একটা পুরানো জরাজীর্ণ গুদাম ঘরের মতো। চারপাশে ময়লার স্তূপ আর মানুষজনের আনাগোনা খুব কম। রাইসা একটু আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য করল সেখানে কিছু লোক ভারী সব কার্টন ভিতরে নিয়ে যাচ্ছে। হঠাৎ তার নজর গেল একটা কালো গাড়ির দিকে। গাড়ির নাম্বার প্লেটটা তার খুব চেনা। এটা আরিয়ানের অফিসের গাড়ি। রাইসার হাত পা তপ্তে শুরু করল। আরিয়ান কি তবে এখানেই আছে? সে যদি ধরা পড়ে যায়? রাইসা দ্রুত সেখান থেকে সরে আসতে চাইল, কিন্তু ঠিক তখনই একটা লোক তার পথ আগলে দাঁড়াল। কাকে খুঁজছেন আপা? এই এলাকায় তো আপনাকে আগে দেখিনি। রাইসা ভয়ে কুকড়ে গিয়ে বলল, না মানে আমি একটা ঠিকানা খুঁজছিলাম, বোধহয় ভুল জায়গায় চলে এসেছি। লোকটা সরু চোখে রাইসার দিকে তাকাল। এইটা তো আরিয়ান সাহেবের এলাকা, এখানে ভুল করে কেউ আসে না। আপনি কি ওনার কেউ হন? রাইসা আর কোনো কথা না বলে উল্টো দিকে দৌড় দিল। কোনো মতে একটা রিকশা নিয়ে সে প্রধান রাস্তায় ফিরে এলো। তার মাথায় শুধু একটা চিন্তা ঘুরছে, আরিয়ান কি এমন অপরাধ করছে যা এই ঘিঞ্জি এলাকায় লুকিয়ে রাখতে হচ্ছে? আর ওই মহিলাটিই বা কে, যার সাথে আরিয়ান ফোনে পনিক্রমের কথা বলছিল? বাসায় ফেরার পর রাইসা নিজেকে ঘরের কোণে বন্দি করে রাখল। তার মনে হতে লাগল এই ফ্ল্যাটের প্রতিটি কোণা, প্রতিটি সিসিটিভি ক্যামেরা তাকে নজরে রাখছে। সন্ধ্যায় আরিয়ান ফিরল, তার হাতে একগুচ্ছ নীলপদ্ম। রাইসা অবাক হল। আরিয়ান জানে নীলপদ্ম রাইসার খুব প্রিয়। তোমার মন খারাপ ছিলে না কাল, তাই তোমার প্রিয় ফুল নিয়ে এলাম, আরিয়ান খুব নরম সুরে বলল। রাইসা ফুলগুলো হাতে নিল, কিন্তু তার মনে হল এই ফুলের সুগন্ধে আজ রক্তের গন্ধ মিশে আছে। আরিয়ান রাইসার খুব কাছে এসে তার কানে কানে ফিসফিস করে বলল, রাইসা, তুমি আজ দুপুরে কোথায় গিয়েছিলে? তোমাকে তো বাসায় পাইনি।
রাইসার মেরুদণ্ডে এক হিমশীতল স্রোত বয়ে গেল। আরিয়ান সব জানে, সে রাইসার উপর নজর রাখছে। রাইসা আমতা আমতা করে বলল, আমি আমি একটু মার্কেটে গিয়েছিলাম। আরিয়ান রাইসার চিবুকটা আলতো করে ধরল। তার হাসিতে আজ এক ক্রূরতা ফুটে উঠল। মার্কেট তো ওই এলাকায় নেই যেখানকার খবর আমার কানে এসেছে। এরপর থেকে বাইরে যাওয়ার আগে আমাকে বলে যেও, একা একা বিপজ্জনক এলাকায় যাওয়া ঠিক নয়, বুঝলে? রাইসা কোনো উত্তর দিতে পারল না। সে বুঝতে পারল সে এক জালে জড়িয়ে গেছে, যে জালটা আরিয়ান খুব যত্ন করে বুনেছে। এখন আরিয়ান তার স্বামী নয়, বরং এক ভয়ঙ্কর আরিয়ানের সেই শীতল কণ্ঠস্বর শোনার পর থেকে রাইসা নিজের ঘরে এক প্রকার বন্দী হয়ে আছে। সে বুঝতে পারছে তার প্রতিটি পদক্ষেপ এখন আরিয়ানের নজরদারিতে। আরিয়ান যে তাকে ভালোবেসে নীল পদ্ম এনে দিয়েছিল তা আসলে কোনো ভালোবাসা ছিল না, ওটা ছিল একটা সতর্কবার্তা। আমি জানি তুমি কি করছো। সারা রাত রাইসা ঘুমাতে পারল না। সে ভাবছিল আরিয়ান কিভাবে জানতে পারল সে পুরান ঢাকায় গিয়েছিল। তার মানে কি তার ফোনে ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে, নাকি বাসার ড্রাইভার আরিয়ানের কাছে সব খবর পৌঁছে দিচ্ছে? ভয়ের চেয়েও রাইসাকে বেশি পোড়াচ্ছিল এক বিশাল ঘৃণা। যে মানুষটার বুকে মাথা রেখে সে পরম নিশ্চিন্তে 5টা বছর কাটিয়ে দিল, সেই মানুষটা এত বড় ধূর্ত। পরদিন সকালে আরিয়ান খুব স্বাভাবিক ভঙ্গিতে ব্রেকফাস্ট টেবিলে বসল। সে খবরের কাগজে চোখ বোলাতে বোলাতে বলল, রাইসা, আজ আমার অফিসের কিছু গেস্ট আসবে ডিনারে, তুমি একটু স্পেশাল কিছু রান্না করো তো। আর হ্যাঁ, তোমার শরীর যদি খারাপ লাগে তবে বাইরে যাওয়ার দরকার নেই, আমি লোক পাঠিয়ে বাজার আনিয়ে দেব। রাইসা লক্ষ্য করল আরিয়ান সরাসরি তাকে বাইরে যেতে নিষেধ করছে না, কিন্তু কথার আড়ালে একটা পরিষ্কার আদেশ দিয়ে দিচ্ছে। রাইসা শান্ত গলায় উত্তর দিল, ঠিক আছে, কি কি লাগবে একটা লিস্ট করে দিচ্ছি। রান্নাঘরে কাজ করার সময় রাইসার মাথায় শুধু একটা চিন্তা ঘুরছিল, তাকে ওই মেমোরি কার্ডের রহস্য ভেদ করতেই হবে। সে জানে আরিয়ান আজ রাতে ব্যস্ত থাকবে, সেই সুযোগে তাকে স্টাডি রুমের লকারটা চেক করতে হবে। মেমোরি কার্ডে শোনা সেই মহিলার কণ্ঠস্বর তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। কে সেই মহিলা? তার ভাই কেন আরিয়ানের কবজায়? রাত 8টা নাগাদ আরিয়ানের গেস্টরা এলো। 3 জন পুরুষ, সবার পরনে দামি স্যুট, কিন্তু তাদের চোখ মুখের কাঠিন্য রাইসাকে অস্বস্তিতে ফেলে দিল। তারা ড্রয়িং রুমে বসে নিচু স্বরে কথা বলছিল। রাইসা খাবার পরিবেশন করার সময় কান ঘাড়া করে শোনার চেষ্টা করল। একজনকে বলতে শুনল, আরিয়ান ভাই, বন্দর থেকে মাল ছাড়াতে সমস্যা হচ্ছে, কাস্টমস অফিসার একটু বেশিই কড়াকড়ি করছে, কি করা যায়? আরিয়ান নির্বিকার মুখে বলল, মানুষের একটা দাম থাকে, তাকে তার দামটা বুঝিয়ে দাও। যদি তাতেও কাজ না হয় তবে আমাদের পুরনো পদ্ধতি তো জানোই, ভয়। ভয় মানুষকে বশ করার সবচেয়ে বড় ওষুধ। রাইসার হাত থেকে প্রায় জলের গ্লাসটা পড়ে যাচ্ছিল। সে দ্রুত কিচেনে চলে এলো। তার মানে আরিয়ান স্মাগলিং বা অবৈধ বাণিজ্যের সাথে জড়িত। কিন্তু শুধু বাণিজ্য নয়, ভয় দেখানো মানে সে অপরাধমূলক কর্মকাণ্ডেও সরাসরি যুক্ত। ডিনার শেষ হতে হতে রাত প্রায় 11টা বাজল। মেহমানরা চলে যাওয়ার পর আরিয়ান রাইসাকে বলল, আমি একটু স্টাডি রুমে কাজ করছি রাইসা, তুমি শুয়ে পড়ো। রাইসা শুয়ে পড়ার ভান করে অপেক্ষা করতে লাগল। রাত 1:30টা নাগাদ যখন আরিয়ান নিজের ঘরে এসে গভীর ঘুমে মগ্ন হল, তখন রাইসা বিড়ালের মতো পা ফেলে ঘর থেকে বেরোল। সে আরিয়ানের পকেট থেকে স্টাডি রুমের চাবিটা আগেই সরিয়ে রেখেছিল। স্টাডি রুমে ঢুকে রাইসা দ্রুত লকারটা খোঁজার চেষ্টা করল। আরিয়ানের টেবিলের ড্রয়ারে অনেক ফাইল, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই। হঠাৎ তার নজর গেল বুকশেলফের এক কোনায় থাকা একটা বড় ডিকশনারির দিকে। সে বইটা টান দিতেই দেখল ওটা আসলে একটা বইয়ের আকৃতির ছোট ডিজিটাল লকার। লকারের পাসওয়ার্ড কি হতে পারে? রাইসা আরিয়ানের জন্মদিন, তাদের বিয়ের তারিখ ট্রাই করল, কাজ হল না। হঠাৎ তার মনে পড়ল সেই নীল পদ্মের কথা। আরিয়ান নীল পদ্ম খুব পছন্দ করে, কারণ তাদের প্রথম দেখা হয়েছিল এক বৃষ্টির দিনে, যেখানে রাইসা নীল শাড়ি পরেছিল। রাইসা টাইপ করল NILPADMA। খট করে শব্দ হল, লকারটা খুলে গেল। ভেতরে কোনো টাকা বা গয়না নেই, আছে কয়েকটা পাসপোর্ট আর একটা বাঁধানো ফাইল। রাইসা ফাইলটা খুলতেই চমকে উঠল। সেখানে বেশ কিছু নিখোঁজ মানুষের ছবি আর জীবন বৃত্তান্ত। প্রত্যেকটা ছবির উপর লাল কলম দিয়ে ক্রস চিহ্ন দেওয়া।
হঠাৎ একটা ছবির দিকে তাকিয়ে রাইসার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এই তো সেই ছেলেটি যাকে রাইসা টিভির খবরে দেখেছিল, মাসখানেক আগে নিখোঁজ হওয়া এক তরুণ ব্যবসায়ী। ফাইলের শেষ পাতায় একটা নাম আর ঠিকানা লেখা, আয়েশা বানু, লালবাগ। তার পাশে লেখা পেমেন্ট ডিউ ১০ লাখ। রাইসা বুঝতে পারল এই সেই মহিলা যার কথা অডিও রেকর্ডিংয়ে শুনেছিল। আরিয়ান কি তবে মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে? আর যদি টাকা না পায় তবে কি সে ওই লাল ক্রসের মতো তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয়? হঠাৎ ঘরের আলো জ্বলে উঠল। রাইসা চমকে ফিরে তাকাল। দরজায় আরিয়ান দাঁড়িয়ে আছে। তার চোখে কোনো ঘুম নেই, বরং এক শিকারী পশুর মতো ধূর্ত হাসি। অনেক রাত হল রাইসা, অন্যের ব্যক্তিগত ফাইলে হাত দেওয়া কি ভালো অভ্যাস? আরিয়ান ধীরে ধীরে রাইসার দিকে এগিয়ে এলো। রাইসা ভয়ে ফাইলটা বুকের কাছে জাপড়ে ধরল। আরিয়ান, তুমি এসব কি করছো? এই মানুষগুলো কোথায়? কেন তুমি এদের সাথে এমন করছো? আরিয়ান রাইসার গালে হাত বুলিয়ে বলল, পৃথিবীটা একটা বাজার রাইসা, এখানে মানুষের জীবনেরও একটা মূল্য আছে। আমি শুধু সেই বাজারটা নিয়ন্ত্রণ করি। তুমি বড্ড বেশি জেনে ফেলেছ। আমি চাইনি আমার রূপবতী স্ত্রী এই নোংরা জগতের খবর রাখুক, কিন্তু তুমি নিজেই আগড়া বাড়িয়ে গর্তে পা দিলে। তুমি কি আমাকেও মেরে ফেলবে আরিয়ান? রাইসার কণ্ঠস্বরে কান্নার চেয়েও ঘৃণা বেশি ঝরে পড়ল। আরিয়ান রাইসার গালে হাত বুলিয়ে বলল, না রাইসা, তোমাকে মারব না। তোমাকে তো আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসা আর অধিকারের মাঝে একটা সূক্ষ্ম রেখা আছে। তুমি এখন থেকে এই ঘরের বাইরে এক পাও দিতে পারবে না। তোমার সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তুমি হবে এই প্রাসাদের বন্দিনী রাজকুমারী। আরিয়ান রাইসার হাত থেকে ফাইলটা ছিনিয়ে নিল এবং তাকে টেনে হিচড়ে শোবার ঘরে নিয়ে এলো। তারপর বাইরে থেকে দরজাটা তালাবদ্ধ করে দিল। রাইসা দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করতে লাগল, কিন্তু সেই চিৎকার অন্ধকার ঘরে একাকী বসে আছে রাইসা। দরজার ওপাশ থেকে তালা লাগানোর সেই কর্কশ শব্দটা এখনও তার কানে বাজছে। জানালার বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু রাইসার জীবনে নেমে এসেছে এক দীর্ঘস্থায়ী অমাবস্যা। সে বুঝতে পারছে আরিয়ান এখন আর সেই ভালোবাসার স্বামী নয়, সে এক ভয়ঙ্কর অপরাধী যে নিজের অপরাধ ঢাকতে যে কোনো স্তরে নামতে পারে। রাইসা জানালার গ্রিল ধরে বাইরে তাকাল। তাদের ফ্ল্যাটটা ১০ তলায়। এখান থেকে পালানো অসম্ভব। ঘরের ল্যান্ডলাইন ফোনটা আরিয়ান আগেই কেটে দিয়েছে, আর তার মোবাইল ফোনটা কেড়ে নিয়েছে গত রাতেই। সে এখন পুরোপুরি বিচ্ছিন্ন। আরিয়ান তাকে মারবে না বলেছে ঠিকই, কিন্তু এই মানসিক টর্চার মৃত্যুর চেয়েও ভয়ানক। সকাল ৯টা নাগাদ দরজা খোলার শব্দ হল। আরিয়ান ফেতে করে নাস্তা নিয়ে ভেতরে ঢুকল। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন গতরাতে কিছুই হয়নি। শুভ সকাল রাইসা, তোমার জন্য গরম পরোটা আর ডিম ভাজি নিয়ে এলান, খেয়ে নাও, আরিয়ান খুব স্বাভাবিক গলায় বলল। রাইসা আরিয়ানের দিকে না তাকিয়ে দেয়ালের দিকে মুখ করে বসে থাকল। আরিয়ান খাবারটা টেবিলে রেখে রাইসার পাশে এসে বসল। তার হাতটা রাইসার কাঁধে রাখতেই রাইসা শিউরে উঠল। রাগ করে থেকো না রাইসা, আমি যা করছি আমাদের ভবিষ্যতের জন্যই করছি। অনেক টাকা দরকার আমাদের। এই শহর, এই আভিজাত্য, সব কিছুর পেছনে একটা কালো হাত থাকতে হয়, নইলে কেউ টিকে থাকতে পারে না। তুমি শুধু চুপচাপ থাকবে, তাহলেই আমরা সুখে থাকব। রাইসা ঘুরে দাঁড়িয়ে আরিয়ানের চোখের দিকে তাকাল। টাকার পাহাড় দিয়ে তুমি কি করবে আরিয়ান, যদি তোমার হাত মানুষের রক্তে মাখা থাকে? ওই যে ছেলেটার ছবিতে লাল ক্রস দেওয়া ছিল, তাকে কি তুমি মেরে ফেলেছ? আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে শুধু বলল, বেশি প্রশ্ন করা স্বাস্থ্যের জন্য ভালো নয়। আজ থেকে কাজের মেয়েটা ছাড়া তোমার ঘরে কেউ ঢুকবে না, আর পালানোর চেষ্টা করো না, কারণ বাইরে আমার লোক পাহারা দিচ্ছে। দরজা আবার বন্ধ হয়ে গেল। রাইসা ভেঙে পড়ল না। সে জানে কান্না দিয়ে এই দানবকে হারানো যাবে না, তাকে বুদ্ধি খাটাতে হবে। সে ঘরের চারপাশটা ভালো করে লক্ষ্য করতে লাগল। হঠাৎ তার মনে পড়ল আরিয়ান যখন তাকে টেনে নিয়ে আসছিল, তখন সে তার স্টাডি রুমের চাবিটা নিজের ওড়নার আড়ালে মুঠোর মধ্যে চেপে ধরেছিল। চাবিটা এখনও তার কাছে আছে, কিন্তু ঘর তো বাইরে থেকে তালাবদ্ধ। দুপুরের দিকে কাজের মেয়ে মিনা খাবার নিয়ে ঘরে ঢুকল। মিনা মেয়েটা বেশ সহজ সরল এবং রাইসাকে খুব পছন্দ করে। আরিয়ান মিনাকে কড়া নির্দেশ দিয়েছে যেন সে রাইসার সাথে কোনো কথা না বলে। রাইসা মিনার চোখে চোখ রাখল। মিনার চোখে এক ধরনের আতঙ্ক আর করুণা। রাইসা নিচু স্বরে বলল, মিনা, আমার একটা উপকার করবি? বিনিময়ে তোকে আমি আমার সোনার চেনটা দিয়ে দেব। মিনা ভয়ে দরজার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, খালাম্মা, সাহেব শুনলে আমারে মাইরা ফেলব,
আমারে কথা বলতে মানা করছে। সাহেব জানতে পারবে না, তুই শুধু আমাকে একটা খবর দিবি, আরিয়ানের ওই কালো ডায়েরিটা কি ও আজ সাথে করে নিয়ে গেছে? মিনা মাথা নেড়ে জানালো যে আরিয়ান আজ খুব তাড়াহুড়ো করে বেরিয়েছে এবং ডায়েরিটা স্টাডি রুমেই আছে। রাইসা বুঝতে পারল এটাই সুযোগ। আরিয়ান সাধারণত বিকেলে একবার বাসায় আসে, তারপর আবার রাতে ফেরে। বিকেলে মিনা যখন ঘর পরিষ্কার করতে এলো, রাইসা তাকে একটা কাগজে লেখা মোবাইল নম্বর দিয়ে বলল, এই নম্বরে একটা কল দিয়ে বলবি পাখি খাঁচায় বন্দি, নীলপদ্ম শুকিয়ে যাচ্ছে, এটা বললেই হবে। প্লিজ মিনা, আমার জীবন মরণ তোর হাতে। মিনা প্রথমে রাজি না হলেও রাইসার আকুতি দেখে কাগজটা লুকিয়ে নিজের আঁচলে বেঁধে নিল। নম্বরটা ছিল রাইসার বড় ভাইয়ের, যিনি একজন পুলিশ অফিসার। তবে তার সাথে রাইসার গত 2 বছর ধরে যোগাযোগ নেই, কারণ আরিয়ান তাকে বুঝিয়েছিল তার ভাই তাদের সম্পর্কের বিরোধী। এখন রাইসা বুঝতে পারছে আরিয়ান আসলে তাকে তার পরিবার থেকে সুকৌশলে বিচ্ছিন্ন করে রেখেছিল। ঘণ্টা 2 পর মিনা আবার ঘরে এলো। সে খুব ভয়ে কাঁপছে। খালাম্মা, আপনার ভাইরে ফোন দিছিলাম, উনি কইল উনি আসতেছেন, কিন্তু সাহেবও তো চলে আসতেছে। ঠিক তখনই নিচে গাড়ির হর্ন শোনা গেল। আরিয়ান ফিরেছে। রাইসার বুক ভরফর করতে শুরু করল। আরিয়ান যদি টের পায় মিনা বাইরে যোগাযোগ করেছে, তবে মিনার ওপর বিপদ নেমে আসবে। আরিয়ান ঘরে ঢুকেই দেখল রাইসা বিছানায় শুয়ে আছে। সে মিনার দিকে তাকাতেই মিনা মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। আরিয়ান রাইসার কাছে এসে বলল, তুমি খুব লক্ষ্মী মেয়ে রাইসা, এভাবেই চুপচাপ থেকো। কিন্তু আরিয়ান জানত না রাইসা তার অজান্তেই এক মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে। রাত 10টা। হঠাৎ ফ্ল্যাটের মেইন গেটে জোরে জোরে ধাক্কা দেওয়ার শব্দ শোনা গেল। আরিয়ান চমকে উঠল। সে ড্রয়িং রুমে গিয়ে উকি দিল। সিসিটিভি ক্যামেরায় দেখল ইউনিফর্ম পরা পুলিশ দাঁড়িয়ে আছে। আরিয়ান দ্রুত রাইসার ঘরে ঢুকে তাকে হুমকি দিল, একদম মুখ খুলবি না, পুলিশকে আমি সামলে নেব। মনে রেখো, তুমি যদি আমার বিরুদ্ধে কিছু বলো তাহলে তোমার ভাইয়ের ক্যারিয়ার আমি শেষ করে দেব। দরজা খুলে আরিয়ান বাইরে গেল। রাইসা কান পেতে রইল। সে শুনতে পেল তার ভাই সাগরের কণ্ঠ। আরিয়ান সাহেব, আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি অবৈধ কিছু কাজের সঙ্গে জড়িত, আর রাইসাকে আপনি আটকে রেখেছেন কেন? আরিয়ান খুব শান্তভাবে বলল, সাগর ভাই, আপনি ভুল বুঝছেন। রাইসার শরীর খুব খারাপ, সে মেন্টাল ব্রেকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে রেস্ট নিতে বলেছি। আপনারা ভেতরে আসুন। পুলিশ ভেতরে ঢুকল। আরিয়ান জানত সে সব তথ্য প্রমাণ আগেই সরিয়ে ফেলেছে, কিন্তু সে একটা ভুল করেছিল। সে ভেবেছিল রাইসা ভয় পেয়ে চুপ থাকবে। রাইসা তার ঘরে থাকা জলের জগটা সজোরে মেঝেতে আছাড় দিয়ে ভাঙল। শব্দ শুনে সাগর দৌড়ে রাইসার ঘরের দিকে এলো। আরিয়ান বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু লাভ হল না। তালা ভেঙে সাগর যখন ঘরে ঢুকল, রাইসা তাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ভাইয়া, ও একটা খুনি, ও মানুষকে অপহরণ করে, ওর স্টাডি রুমে একটা গোপন লকার আছে, সেখানে সব প্রমাণ আছে। আরিয়ানের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে এক পৈশাচিক হাসি দিল। প্রমাণ? কিসের প্রমাণ রাইসা? স্টাডি রুম তো ফাঁকা। সাগর আরিয়ানের দিকে বন্দুক তাক করে রাইসাকে নিয়ে স্টাডি রুমে গেল। লকারটা খোলা হলো, কিন্তু রাইসা যা দেখল তা দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। লকারটা পুরোপুরি ফাঁকা। সেই ফাইল, সেই পাসপোর্ট, কিছুই নেই। আরিয়ান সব সরিয়ে ফেলেছে। আরিয়ান হাসতে হাসতে সাগরকে বলল, সাগর ভাই, আমি বললাম না রাইসা দিনটালি অসুস্থ, ও উল্টোপাল্টা কল্পনা করছে। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি কেন এমন করব? সাগর দ্বিধায় পড়ে গেল। রাইসা পাগলের মতো চিৎকার করতে লাগল, না, ও সরাচ্ছে, মিনা সব জানে, মিনা বল। মিনা ভয়ে থরথর করে কাঁপছে। সে আরিয়ানের দিকে তাকাতেই দেখল আরিয়ান তার দিকে এক খুনি দৃষ্টিতে তাকিয়ে আছে। মিনা ভয়ার্ত গলায় বলল, না, আমি কিছু জানি না, খালাম্মা মনে হয় ভুল দেখছেন। রাইসা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল আরিয়ান তার চেয়েও অনেক বেশি শক্তিশালী আর ধূর্ত। পুলিশ যাওয়ার পর আরিয়ান রাইসার সামনে এসে দাঁড়াল। সাগরের দল তখনও লিফটে। পুলিশ চলে যাওয়ার পর পুরো ফ্ল্যাট জুড়ে এক শ্মশান নীরবতা নেমে এলো। রাইসা মেঝের ওপর নিঃসাড় হয়ে বসে আছে। তার ভাই সাগরকে সে বিশ্বাস করাতে পারল না আরিয়ান এতটাই নিখুঁতভাবে নিজের চাল চেলেছে যে এখন রাইসাকেই সবার চোখে একজন মানসিক রোগী মনে হচ্ছে। আরিয়ান ড্রয়িং রুমে সোফায় বসে খুব শান্ত ভঙ্গিতে একটা সিগারেট ধরাল। ধোঁয়া ছেড়ে সে রাইসার দিকে তাকাল। সেই দৃষ্টিতে আজ আর কোনো ছদ্মবেশী ভালোবাসা নেই, আছে কেবল বিজয়ী পশুর হিংস্রতা। খুব চেষ্টা করেছিলে রাইসা, আরিয়ান ধীর লয় বলল, কিন্তু তুমি ভুলে গেছ এই শহরের প্রতিটি ইঁটের খবর আমি রাখি।
তোমার ভাই পুলিশ অফিসার হতে পারে, কিন্তু সে আমার ক্ষমতার সীমানা জানে না। আজ রাতে তুমি যা করলে তার জন্য তোমাকে বড় মাশুল দিতে হবে। রাইসা কোনো কথা বলল না, তার চোখের জল শুকিয়ে গেছে। সে বুঝতে পেরেছে আরিয়ানের মতো অপরাধীদের সাথে লড়তে গেলে শুধু আবেগ দিয়ে হবে না, দরকার পাথরের মতো কঠিন হওয়া। আরিয়ান উঠে দাঁড়িয়ে ফোন করল কাউকে, গাড়িটা নিচে নিয়ে আসো, আর শোনো, রাস্তা ক্লিয়ার রেখো, কোনো ঝামেলা যেন না হয়। কিছুক্ষণ পর আরিয়ান রাইসার হাত ধরে টেনে তুলল। চলো, তোমার নতুন ঠিকানায় যাওয়ার সময় হয়েছে, এই শহর তোমার জন্য আর নিরাপদ নয়। রাইসা চিৎকার করতে চাইল, কিন্তু আরিয়ান তার মুখে টেপ লাগিয়ে দিল। তারপর তাকে একটা বড় চাদরে মুড়িয়ে লিফট দিয়ে নিচে নিয়ে গেল। পার্কিংয়ে আগে থেকেই একটা কালো কাঁচওয়ালা মাইক্রোবাস দাঁড়িয়েছিল। আরিয়ানের বিশ্বস্ত লোক শওকত ড্রাইভিং সিটে। সে রাইসাকে দেখে এক কুৎসিত হাসি দিল। রাইসাকে গাড়ির পেছনের সিটে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। গাড়ি চলতে শুরু করল। ঢাকা শহরের চেনা রাস্তাগুলো দ্রুত পেছনে চলে যাচ্ছে। রাইসা জানালা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করল, কিন্তু কালো গ্লাসের ওপাশে শুধু আবছা অন্ধকার। সে মনে মনে ভাবল, আরিয়ান তাকে কোথায় নিয়ে যাচ্ছে? কোনো নির্জন বাগান বাড়ি, নাকি চিরতরে শেষ করে দেওয়ার জন্য কোনো বদ্ধভূমিতে? প্রায় 2 ঘন্টা চলার পর গাড়িটা একটা নদীর ধারে এসে থামল। জায়গাটা শহর থেকে অনেক দূরে, চারপাশে শুধু জঙ্গল আর নদীর শোঁ শোঁ শব্দ। একটা পুরনো লঞ্চ বা ট্রলার নদীর ঘাটে বাঁধা ছিল। আরিয়ান রাইসাকে গাড়ি থেকে নামালো। নামো রাইসা, তোমাকে আজ এমন এক মানুষের কাছে রেখে আসব যার হাত থেকে পালানো অসম্ভব। ট্রলারের ভেতরটা ছিল অন্ধকার আর ভ্যাপসা গন্ধে ভরা। সেখানে রাইসাকে একটা ছোট্ট কেবিনে নিয়ে যাওয়া হলো। কেবিনের ভেতরে একজন বৃদ্ধা নারী বসেছিল। তার মুখটা কুচকানো, কিন্তু চোখ দুটো তলোয়ারের মতো ধারালো। আরিয়ান বৃদ্ধাকে বলল, খালা, এই মেয়েটা খুব অবাধ্য, কয়েকদিন এখানে আপনার হেফাজতে থাকবে। খেয়াল রাখবেন যেন কোনো ফোন বা বাইরের জগতের সাথে যোগাযোগ না করতে পারে। আর হ্যাঁ, পালানোর চেষ্টা করলে পায়ের রগ কেটে দেবেন, আমার অনুমতি রইল। রাইসা শিউরে উঠল। আরিয়ান কিভাবে তার স্ত্রীকে এমন এক কসাইয়ের হাতে তুলে দিতে পারে? আরিয়ান চলে যাওয়ার সময় রাইসার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, তোমার কাছে সেই মেমরি কার্ডটা নেই রাইসা, আমি জানি। ওটা কোথায় রেখেছ সেটা বের করার জন্যই তোমাকে বাঁচিয়ে রাখলাম। যদি বেঁচে থাকতে চাও তবে ওটা কোথায় আছে পরের বার দেখা হলে বলে দেবে। আরিয়ান চলে গেল। ট্রলারের ইঞ্জিন স্টার্ট হল। রাইসা অনুভব করল সে স্থলভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে জলের দিকে এগিয়ে যাচ্ছে। বৃদ্ধা নারীটি রাইসার মুখের টেপ খুলে দিল। খাবি কিছু? বৃদ্ধা কর্কশ গলায় জিজ্ঞেস করল। আপনি কে? কেন আমাকে এখানে আটকে রাখছেন? আরিয়ান আপনাকে কত টাকা দিয়েছে? আমি আপনাকে তার চেয়ে বেশি দেব। বৃদ্ধা খিলখিল করে হেসে উঠল। টাকা? আরিয়ান সাহেবের নুন খাই আমি 20 বছর ধরে। উনি আমারে অন্ধকারের রাস্তা দেখাইছেন। তোরে বাঁচায় রাখা হয়েছে শুধু একটা জিনিসের লোভে, যদি মুখ না খুলিস তবে এই গাঙের মাছেরা তোর শরীর খুব লেখাবে। রাইসা বুঝতে পারল ঘুষ দিয়ে এই মহিলাকে কেনা যাবে না। সে কেবিনের ছোট্ট জানালা দিয়ে দেখল ট্রলারটা মেঘনা নদীর গভীরের দিকে যাচ্ছে। তার মাথায় একটা জেদ কাজ করতে লাগল। মেমরি কার্ডটা সে বাসার বারান্দার একটা মাটির টবের ভেতরে পলিথিন দিয়ে মুড়িয়ে পুঁতে রেখেছিল। ওটাই আরিয়ানের ধ্বংসের একমাত্র চাবিকাঠি। আরিয়ান সেটা না পাওয়া পর্যন্ত তাকে মারবে না, এটাই তার হাতে থাকা একমাত্র তাস। সারা রাত রাইসা ট্রলারের মেঝেতে পড়ে রইল। ভোরের দিকে ট্রলারটা একটা চরে গিয়ে থামল। জায়গাটা অনেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। সেখানে কয়েকটা টিনের ঘর আর কিছু মানুষের আনাগোনা। সবাই দেখতে সাধারণ মৎস্যজীবীর মতো হলেও তাদের কোমরে গোজা ধারালো ছোড়া বলে দিচ্ছে তারা আরিয়ানের ব্যক্তিগত বাহিনীর সদস্য। রাইসাকে একটা অন্ধকার ঘরে বন্দি করা হলো। সেখানে বসে সে দেওয়ালে একটা পেরেক খুঁজে পেল। সে দেওয়ালে আঁচড় দিয়ে দিন গুনতে শুরু করল। তার মনে হল এভাবে মরে যাওয়ার চেয়ে একবার শেষ চেষ্টা করা উচিত। সে লক্ষ্য করল মিনা তাকে যে নম্বরটা দিয়েছিল সেটা তার ভাইয়ের ব্যক্তিগত নম্বর ছিল না, ওটা ছিল অন্য কারোর। কে ছিল সেই ব্যক্তি? হঠাৎ ঘরের দরজা খুলে গেল। একজন লোক ভেতরে খাবার নিয়ে এলো। লোকটার মুখ ঢাকা, কিন্তু তার হাঁটার ভঙ্গি রাইসার চেনা মনে হল। লোকটা খাবার রেখে যাওয়ার সময় নিচু স্বরে বলল, সাবধানে থাকবেন, আমি আপনাকে এখান থেকে বের করার চেষ্টা করছি। রাইসা চমকে উঠল। এই কণ্ঠস্বর তো আরিয়ানের অফিসের সেই পিয়ন জয়ের, যাকে আরিয়ান খুব মারধর করত। জয় কি তাহলে এখানে আরিয়ানের লোক হয়েও রাইসার সাহায্যকারী হিসেবে এসেছে? রাইসা ফিস ফিস করে জিজ্ঞেস করল, জয়, তুমি এখানে? জয় ইশারায় তাকে চুপ থাকতে বলল।
আরিয়ান সাহেব আয়েশা বানুর ভাইকে মেরে ফেলেছেন। আমি সেই লাশের খবর জানি। আপনি শুধু ধৈর্য ধরুন, পুলিশ এখানে পৌঁছতে পারবে না, কিন্তু আমি আপনাকে এই দ্বীপ থেকে বের করে দেব। রাইসার মনে আশার আলো জ্বলে উঠল। তার মানে সে একা নয়, এই অন্ধকারের সাম্রাজ্যেও কেউ একজন আছে যে আরিয়ানের পতন চায়। মেঘনা নদীর মাঝের এই নির্জন চরটি যেন এক নরক, চারপাশে শুধু জল আর মাঝখানে বালুর ধুধু প্রান্তর। রাইসাকে যে ঘরটিতে আটকে রাখা হয়েছে তার ছাদ দিয়ে নোনা জলের গন্ধ চুইয়ে পড়ছে। জয়ের কথাগুলো শোনার পর থেকে রাইসার বুকের ভেতর এক নতুন প্রাণের সঞ্চার হয়েছে। সে এখন আর সেই অসহায় নারী নয় যে নিজের ভাগ্যের ওপর ছেড়ে দেবে সবকিছু। সে এখন এক যোদ্ধা, যাকে বাঁচতে হবে, শুধু নিজের জন্য নয়, আরিয়ানের হাতে বলি হওয়া সেই মানুষগুলোর বিচার নিশ্চিত করার জন্য। জয় যাওয়ার সময় রাইসাকে একটা ছোট্ট ব্লেড দিয়ে গিয়েছিল। রাইসা খুব সাবধানে তার হাত পায়ের বাঁধন আলগা করার চেষ্টা করল। বাইরে তখন ঝোড়ো বাতাস বইছে, নদীর ঢেউগুলো গর্জন করে তীরের ওপর আছড়ে পড়ছে। এই প্রতিকূল আবহাওয়াটাই হতে পারে পালানোর সেরা সুযোগ। রাত প্রায় ৩টে, চরের পাহারা কিছুটা শিথিল হয়েছে। আরিয়ানের লোকেরা ট্রলারের ভেতরে বসে মদ্যপান আর আড্ডায় ব্যস্ত। বৃদ্ধা মহিলাটি ঘরের বাইরে একটা জলচৌকিতে বসে ঝিমোচ্ছিল। রাইসা অতি সাবধানে ঘরের পেছনের দিকের জরাজীর্ণ টিনটা আলগা করল। ব্লেড দিয়ে পুরনো দড়িগুলো কেটে সে একটা ফাঁক তৈরি করল, যেখান দিয়ে একজন মানুষ গলিয়ে বের হওয়া সম্ভব। বাইরে বেরোতেই বৃষ্টির ঝাপটা রাইসার মুখে লাগল। সে অন্ধকারে চোরের মতো পা ফেলে এগোতে লাগল। জয় বলেছিল সে নদীর দক্ষিণ দিকে একটা ছোট নৌকা নিয়ে অপেক্ষা করবে। রাইসা যখন বালুচর দিয়ে দৌড়াচ্ছিল, হঠাৎ তার পায়ের নিচে একটা শক্ত কিছু ঠেকল। সে নিচু হয়ে দেখতেই আর্তনাদ করে উঠতে গিয়েও মুখ চেপে ধরল। বালু থেকে একটা মানুষের হাত বেরিয়ে আছে, কঙ্কালসার পচা চামড়া লেগে থাকা এক বিভীষিকা। আরিয়ান তবে এই চরটাকে তার ব্যক্তিগত কবরস্থান হিসেবে ব্যবহার করে? ভয়ে রাইসার শরীর হিম হয়ে এলো, কিন্তু সে থামল না। প্রাণের ভয়ে সে দৌড়াতে থাকল দক্ষিণ দিকে। কিছুদূর যেতেই দেখল ঝোপের আড়ালে একটা ছোট ডিঙি নৌকা। জয় সেখানে রেনকোট পরে দাঁড়িয়ে আছে। দ্রুত উঠুন ম্যাডাম, ওরা টের পেলে আমাদের দুজনকে জ্যান্ত পুঁতে ফেলবে, জয় ফিসফিস করে বলল। রাইসা নৌকায় উঠে পড়ল। জয় দক্ষ হাতে বৈঠা বাইতে শুরু করল। তারা যখন তীরের কাছাকাছি পৌঁছেছে, ঠিক তখনই চর থেকে টর্চের আলো জ্বলে উঠল। চিৎকার শোনা গেল, পাখি পালিয়েছে, ধর ওরে! পিছনে একটা স্পিড বোটের ইঞ্জিনের শব্দ শোনা গেল। আরিয়ানের লোকেরা তাদের তাড়া করছে। জয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ম্যাডাম, ওরা স্পিড বোট নিয়ে আসছে, আমরা এই নৌকায় বেশ কিছুক্ষণ টিকতে পারব না। রাইসা দেখল স্পিড বোটের আলো তাদের নৌকার ওপর এসে পড়ছে। গুলির শব্দ শোনা গেল। একটা গুলি নৌকার কাঠের ওপর লেগে জল ছিটকে দিল। রাইসা ভাবল, তবে কি এখানেই সব শেষ? হঠাৎ নদীর বাঁক থেকে আরেকটা বড় ট্রলার বেরিয়ে এলো। সেই ট্রলার থেকে পাল্টা গুলি শুরু হলো। আরিয়ানের স্পিড বোটটা কিছুটা থমকে দাঁড়াল। জয় অবাক হয়ে বলল, ওরা কারা? ট্রলার থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আরিয়ান সাহেবের দিন শেষ। জয়, নৌকা এদিকে আনো। রাইসা চিনতে পারল না কণ্ঠটা, কিন্তু জয় ভরসা পেল। তারা ট্রলারে ওঠার পর দেখল সেখানে বেশ কয়েকজন সশস্ত্র যুবক। তাদের মাঝখানে বসে আছে এক মধ্যবয়সী নারী, যার চোখে প্রতিশোধের আগুন। আমি আয়েশা বানু, মহিলাটি রাইসার দিকে তাকিয়ে বলল। যে আরিয়ান আমার ভাইকে মেরে এই চরে পুঁতে রেখেছে, তাকে ধ্বংস করতে আমি আমার সব সহায় সম্পদ শেষ করেছি। আমি জানতাম আরিয়ান আপনাকে এখানে পাঠাবে। জয়ের সাথে আমার আগে থেকেই যোগাযোগ ছিল। রাইসা কান্নায় ভেঙে পড়ল। ও এত বড় খুনি? আয়েশা বানু রাইসার মাথায় হাত রাখল। ও শুধু খুনি নয়, ও একটা অভিশাপ, কিন্তু ওর বিরুদ্ধে আইনত কোনো প্রমাণ ছিল না। জয় আমাকে বলেছে আপনার কাছে একটা মেমোরি কার্ড আছে, ওটা কি সাথে আছে? রাইসা নাড়ল। না, ওটা আমি বাসায় লুকিয়ে রেখেছি, আরিয়ান ওটা খুঁজে পায়নি। আমাদের দ্রুত ঢাকায় ফিরতে হবে, আয়েশা বানু বললেন। আরিয়ান খবর পেয়ে গেছে যে আপনি পালিয়েছেন। সে এখন মরিয়া হয়ে উঠবে। সে হয়তো আপনার পরিবার বা অন্য কাউকে জিম্মি করার চেষ্টা করবে। রাইসা চমকে উঠল। তার ভাই সাগর? সাগর তো জানে না আরিয়ান কতটা ভয়ঙ্কর। সে হয়তো সাগরের ক্ষতি করতে পারে। রাইসা দ্রুত সাগরের নাম্বারে ফোন করার চেষ্টা করল, কিন্তু নেটওয়ার্ক নেই। ভোরবেলা তারা ঢাকার উপকণ্ঠে পৌঁছল। আয়েশা বানুর গোপন ডেরায় রাইসাকে রাখা হল।
জয় সেখান থেকে খবর নিয়ে এলো যে আরিয়ান সারা শহর তলপাড় করছে। সে রটিয়েছে যে রাইসা তার ভাইকে নিয়ে পালিয়েছে এবং সে এখন একজন মানসিকভাবে অসুস্থ পলাতক আসামি। রাইসা বুঝল আরিয়ান এখন ভিকটিম সাজার নাটক করছে যাতে পুলিশ তাকে সন্দেহ না করে। রাইসা আয়েশা বানুকে বলল, আমাকে আমার বাসায় যেতে হবে, ওই মেমোরি কার্ডটা উদ্ধার করতেই হবে, ওটা ছাড়া আরিয়ানকে আটকানো যাবে না। কিন্তু আপনার বাসার সামনে এখন আরিয়ানের পোশাক গুন্ডারা পাহারা দিচ্ছে, পুলিশও সেখানে ওত পেতে আছে আপনাকে গ্রেপ্তার করার জন্য। রাইসা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি ডিজাইনার, আমি জানি কিভাবে রূপ বদলাতে হয়, আমি সাধারণ সাজে যাব না, আমি যাব ধ্বংসের দূত হয়ে। রাইসা ঠিক করল সে রাতের অন্ধকারে নিজের বাসায় ঢুকবে, কিন্তু তার আগে তাকে একটি কাজ করতে হবে। সে আয়েশা বানুর ল্যাপটপ নিয়ে একটি ইমেল ড্রাফট করল। ইমেলটি বাংলাদেশের শীর্ষস্থানীয় 5টি নিউজ চ্যানেলের প্রধানদের কাছে পাঠানো হলো। তাতে লেখা ছিল, আজ রাত 12টায় আরিয়ানের আসল চেহারা উন্মোচিত হবে, সরাসরি দেখুন ব্লু প্রজেক্টের রহস্য। আরিয়ান তখন তার ড্রয়িং রুমে বসে ড্রিঙ্ক করছিল। তার ফোনে একটা নোটিফিকেশন এলো। ইমেলটা দেখেই তার গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, রাইসা, তুমি মরেও আমাকে শান্তি দেবে না? ঠিক আছে, আজ রাতেই আমাদের এই খেলার চূড়ান্ত ফয়সালা হবে। আরিয়ান তার সব লোকেদের নির্দেশ দিল বাসার চারপাশে পজিশন নিতে। সে জানত রাইসা আসবে, আর রাইসা এলে এটাই হবে তার শেষ আশা। সে রাইসাকে মেরেই মেমোরি কার্ডের হদিশ বের করবে। অন্ধকার রাত, ঘড়ির কাঁটা 12টার দিকে এগোচ্ছে। রাইসা বাসার পেছনের সার্ভিস লিফট দিয়ে ভেতরে ঢোকার পরিকল্পনা করল। তার সাথে আছে জয় এবং আয়েশা বানুর 2 বিশ্বস্ত লোক। রাত তখন 12:15। গুলশানের সেই অভিজাত ফ্ল্যাটটি এখন যেন একটি দুর্ভেদ্য দুর্গ। আরিয়ান তার ড্রয়িং রুমে অস্থিরভাবে পায়চারি করছে। তার হাতে একটি লোডেড রিভলভার। বাসার প্রতিটি প্রবেশপথে সশস্ত্র লোক পাহারা দিচ্ছে। আরিয়ান জানে রাইসা আসবেই, কারণ সে জানে মেমোরি কার্ডটি উদ্ধারের এটাই তার শেষ সুযোগ। রাইসা তখন বাসার পেছনের সার্ভিস লিফট দিয়ে 9 তলায় নেমে এসেছে। তার পরনে কালো পোশাক, মাথায় টুপি, একদম অচেনা রূপ। আয়েশা বানুর দেওয়া ওয়াকিটকিতে জয়ের কণ্ঠ শোনা গেল, ম্যাডাম, আমরা পজিশন নিয়েছি, আপনি সাবধানে বারান্দার দিক দিয়ে ঢোকার চেষ্টা করুন। রাইসা তাদের ফ্ল্যাটের পেছনের বারান্দার পাইপ বেয়ে অতি কষ্টে 10 তলায় উঠল। এই বারান্দার দরজাটা সবসময় একটু আলগা থাকত, যা শুধু রাইসাই জানত। সে নিঃশব্দে ভেতরে ঢুকল। অন্ধকার বারান্দায় রাখা সারি সারি টব। রাইসা নির্দিষ্ট সেই টবটির কাছে গিয়ে মাটি খুঁড়তে লাগল। কয়েক ইঞ্চি নিচেই আঙুলে ঠেকল পলিথিন মোড়ানো সেই ক্ষুদ্র মেমোরি কার্ড। রাইসার চোখে জল এলো। এই এক টুকরো প্লাস্টিক কত মানুষের আর্তনাদ আর রক্তের সাক্ষী। হঠাৎ ঘরের আলো জ্বলে উঠল। রাইসা থমকে গেল। সে দেখল ঘরের মাঝখানে আরিয়ান দাঁড়িয়ে আছে। তার ঠোঁটে এক বিষাক্ত হাসি। আমি জানতাম তুমি এখানেই ওটা লুকাবে রাইসা, তুমি বড্ড প্রেডিক্টেবল। আরিয়ান রিভলভারটা রাইসার দিকে তাক করে বলল, কার্ডটা আমার দিকে ছুঁড়ে দাও। রাইসা উঠে দাঁড়াল। তার হাতে কাদা মাখা সেই মেমোরি কার্ড। তুমি আমায় মারতে পারো আরিয়ান, কিন্তু সত্যকে আর চাপা দিতে পারবে না। এই কার্ডের কপি অলরেডি আয়েশা বানুর কাছে পৌঁছে গেছে। আরিয়ান হাঁ হাঁ করে হেসে উঠল। আয়েশা বানু? ওই মহিলারে তো আমি আধ ঘন্টা আগেই আমার লোকেদের দিয়ে ঘেরাও করিয়েছি, ওর সাধ্য নেই কিছু করার। কার্ডটা দাও, নইলে তোমার কপালে আজ 3য় চোখ বানিয়ে দেব। রাইসা এক পা এগিয়ে এলো। তুমি নিজেকে খুব বুদ্ধিমান ভাবো না? তুমি কি জানো আমি যখন ইমেল পাঠিয়েছিলাম তখন সাথে একটা লাইভ স্ট্রিমিং লিঙ্কও ছিল? আমাদের এই ফ্ল্যাটের ডাইনিং রুমের দেয়ালে যে ছোট্ট সিসিটিভি ক্যামেরাটা আছে ওটা এখন সরাসরি ন্যাশনাল নিউজ চ্যানেলে কানেক্টেড। সারা বাংলাদেশ দেখছে একজন আদর্শ স্বামী কিভাবে তার স্ত্রীকে গান পয়েন্টে হুমকি দিচ্ছে। আরিয়ানের চোপমুখ মুহূর্তেই কুঁচকে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে দেয়ালের দিকে তাকাল। রাইসা সুযোগটা হাতছাড়া করল না। সে মেমোরি কার্ডটা তার পকেটে থাকা ল্যাপটপে ইনসার্ট করে একটি কমান্ড প্রেস করল। ড্রয়িং রুমের বড় টিভিটা হঠাৎ জ্বলে উঠল। সেখানে একে একে ভেসে উঠতে লাগল আরিয়ানের সেই ভয়ঙ্কর ডায়েরির পাতা, নিখোঁজ মানুষদের লাশের ছবি, আর আয়েশা বানুর ভাইয়ের সেই শেষ মুহূর্তের অডিও। বাইরে তখন সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। আরিয়ান বুঝতে পারল সে 4 পাশ থেকে ঘিরে গেছে। তার এত বছরের সাজানো অপরাধের রাজত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়ছে।
রাগে উন্মাদ হয়ে সে রাইসার দিকে রিভলভার তাক করল। তবে মরো তুমি। ঠিক সেই মুহূর্তে দরজার লক ভেঙে ভেতরে ঢুকল রাইসার ভাই সাগর এবং একদল সোয়াট ফোর্স। সাগরের ছোড়া গুলি আরিয়ানের হাতের রিভলভার ছিটকে দিল। আরিয়ান মেঝেতে পড়ে কাতরাতে লাগল। সাগর দৌড়ে এসে রাইসাকে জড়িয়ে ধরল। রাইসা, তুই ঠিক আছিস তো? সাগরের কণ্ঠে রাজ্যের উদ্বেগ। রাইসা কোনো উত্তর দিতে পারল না। সে শুধু শান্ত চোখে দেখল পুলিশ আরিয়ানকে হাতকড়া পরাচ্ছে। আরিয়ান তখনও চিৎকার করছে, টাকা দিয়ে আমি সব কিনে নেব, আমার কেউ কিছু করতে পারবে না। কিন্তু আরিয়ান জানত না তার পতন শুধু আইনি নয়, সামাজিকভাবেও হয়ে গেছে। বাসার নিচে তখন হাজার হাজার মানুষের ভিড়। নিউজ চ্যানেলের ক্যামেরাগুলো প্রতিটি মুহূর্ত সরাসরি সম্প্রচার করছে। পরদিন সকালে ঢাকার প্রতিটি পত্রিকার শিরোনাম ছিল, আভিজাত্যের আড়ালে ভয়ঙ্কর অপরাধী আরিয়ান গ্রেপ্তার, স্ত্রীর সাহসিকতায় ফাঁস হল ব্লু প্রজেক্ট। আয়েশা বানু তার ভাইয়ের মরদেহের সন্ধান পেয়েছিলেন সেই চরে। রাইসার দেওয়া তথ্যে পুলিশ সেই বিচ্ছিন্ন দ্বীপ থেকে আরও 7টি কঙ্কাল উদ্ধার করে। আরিয়ানের বিরুদ্ধে মানব পাচার, অপহরণ এবং খুনের অকাট্য প্রমাণ আদালতে জমা পড়ে। 3 মাস পর রাইসা এখন তার বাবার বাড়িতে থাকে। সে আবার তার গ্রাফিক ডিজাইনের কাজে ফিরেছে। আয়েশা বানু এখন তার বড় বোনের মতো। তারা দুজন মিলে একটি ফাউন্ডেশন করেছেন নিখোঁজ শিশুদের উদ্ধারের জন্য। একদিন বিকেলে রাইসা জানালার পাশে বসেছিল। তার টেবিলে এক গুচ্ছ সাদা ফুল। আরিয়ানের দেওয়া নীলপদ্মগুলো সে সেদিনই ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আজ সে মুক্ত। তার মনে পড়ল সেই প্রথম দিনের কথা, যখন সে প্রথম ডায়েরিটা হাতে নিয়েছিল। সেদিন তার মনে হয়েছিল সব শেষ, কিন্তু আজ সে জানে অন্ধকার যতই ঘন হোক, ভোরের আলোর কাছে তা হার মানতে বাধ্য। আদালত আরিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছে। আরিয়ান যখন শেষবারের মতো আদালত থেকে বেরিয়ে যাচ্ছিল, সে রাইসার দিকে একবার তাকিয়েছিল। সেই চোখে এখন আর কোনো অহংকার নেই, আছে শুধু এক বিশাল শূন্যতা। রাইসা সেদিন তার দিকে না তাকিয়ে আকাশের দিকে তাকিয়েছিল, যে আকাশটা আজ অনেক বেশি পরিষ্কার আর নীল। স্বামীর অপরাধ রাইসাকে পুড়িয়ে ছাই করতে চেয়েছিল, কিন্তু সেই আগুন থেকেই জন্ম নিয়েছে এক নতুন রাইসা, যে নিজেই এখন অন্য অসহায়দের জন্য আলোর পথপ্রদর্শক।